গোল করে বাঁধানো চকচকে কালো জল দেখাচ্ছে যেন কোনো বিষণ্ণ চোখের মতো। মায়ের চোখের মতো কি? স্বরূপবাবু মনে মনে ভাবলেন। কিছু আগেই দুপশলা বৃষ্টি পড়েছে। পুকুরে ভাসতে থাকা পদ্ম পাতায় সেই টলমলে বৃষ্টির ফোঁটা ঠিক যেন চোখের জল। সারা পাড়াটা অন্ধকার, রাস্তায় লোকজন কম। একা তিনি পুকুরের ঘাটে বসে আছেন। তার গ্রামে ২০-৩০ বছর আগে যেমন থাকতেন, লাল টিনের চালের বাড়িতে মা আর ছেলে। মায়ের কথা বড় মনে পড়ছে আজ তার। এই নতুন বাড়ির চিলছাতের ঘরটা ঠিক যেন। হঠাৎ অন্ধকারে তার মনে হল কেউ তাকে খুব কাছ থেকে কোথাও থেকে লক্ষ্য করছে। একবার ইতিউতি তাকালেন, না, কাউকে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। এবার ওঠা যাক, রাতের জন্য অনেক কাজ ফেলে রাখা আছে। গত ২০ বছরে একটু একটু করে রাতের ঘুম বিদায় নিয়েছে তার কাছ থেকে। কলকাতায় চাকুরে বছর ৪৫-এর স্বরূপ রায়, সৎ, নিষ্ঠাবান আর পরিশ্রমী। অভাবের মধ্যেও নিজের চেষ্টায় হায়ার সেকেন্ডারি পাশ দেওয়া গ্রামের গরিব কিশোর স্বরূপ ধীরে ধীরে আপিসের বেয়ারা থেকে ক্রমে হয়ে উঠেছিল কালেক্টর সাহেবের ডান হাত। কাজের অন্ধ তাগিতে বিয়ে থাউদি করেননি, কিন্তু উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আর কর্তব্যে অখণ্ড মনোযোগ দিতে গিয়ে ভিতরে ভিতরে ক্রমশ একা হয়ে গেছেন স্বরূপবাবু। সে অর্থে কোনো ঘনিষ্ঠ বন্ধুও নেই তার। একমাত্র সঙ্গী বলতে ২০ বছর ধরে কাছে কাছে রাখা তার লাল মলাটের পকেট ডায়েরি। পুরনো ফাটা, কিন্তু তাতেই তার সমস্ত অতীত ভবিষ্যৎ আর বর্তমান ঢেউ তুলেছে। এককালে লেখালেখির অনেক স্বপ্ন ছিল তার। কাজ পাগল এই মানুষটাকে যদিও সকলেই শ্রদ্ধা করে, কিন্তু সাফল্যের শীর্ষে উঠে স্বরূপবাবু আর কাউকেই পাশে খুঁজে পাননি। সেই থেকেই হতাশা, নানান দুশ্চিন্তার রাতের পর রাত একাকিত্ব কাটাতে কাজে ডুবে থেকে শেষ পর্যন্ত নিদ্রা রোগের শিকার হলেন। প্রায় ২০ বছরের লড়াইয়ের পর স্বরূপ রায় যেদিন আপিসে পৃথক কেবিন, খানসামার ব্যক্তিগত গাড়ির মালিক হলেন, সেদিনই তার এতকালের গড়ফালেনের মেজবাড়ি ছেড়ে সেলিমপুরের নতুন বাড়িতে বসবাস আরম্ভ করলেন। সেলিমপুর ৯৫ পল্লীর মোড় লাগোয়া ছোট্ট দোতলা বাড়ি। সামনে এক চিলতে বাগানের জায়গা, পিছনে গেট দিয়ে বেরিয়ে স্থানীয় পুকুর, পাথরে বাঁধানো ঘাট। বাড়িতে একতলা দোতলা মিলিয়ে ৪-৫টা ঘর আর বেশ প্রশস্ত ছাদের অনেকটা জুড়ে লাল টিনের চালের চিলেকোঠা। সব মিলিয়ে শেষ বয়সে নিশ্চিন্তে কাটানোর পক্ষে বাড়িটা ভালোই পছন্দ হয় তার। পেয়েও যান খুব সস্তায়। আর প্রমোশনের দিন অফিস থেকে ফিরেই সামান্য জিনিসপত্র আর বেডিং নিয়ে রওনা দেন নতুন বাড়িতে। লোকে সাধারণত বাড়ি বদল করে দিনের আলো থাকতে থাকতে, কিন্তু স্বরূপবাবু যখন গড়ফালেন থেকে শেষবারের মতন যাত্রা করেছেন, রাত তখন প্রায় ৯টা-৯:৩০ হবে। আর হবি তো সেদিনই ঝড় বৃষ্টির কারণে ৯৫ পল্লী ঘুরঘুরটি অন্ধকার। সন্ধ্যা থেকে লোডশেডিং, রাতের মধ্যে কারেন্ট আসার সম্ভাবনা ভীষণ কম। যদিও আগে থেকেই লোক পাঠিয়ে গোছগাছ করা হয়েছে, স্বরূপবাবু বাকি বাক্স প্যাঁটরা কোন রকমে নামিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে মোটামুটি ব্যাপারটা ঠাহর করে নিয়ে দরজায় তালা মেরে বেরিয়ে পড়লেন। গেছিলেন মোড়ের দোকান থেকে খাবার কিনে আনতে, কিন্তু অতীতের টানেই বোধ হয়, অথবা কে জানে কেন, ফেরার পথে পিছনের পুকুরটার ধারে গিয়ে বসে রইলেন দীর্ঘক্ষণ। ঘণ্টাখানেক বাদে স্বরূপবাবু ফিরলেন। পিছনের গেট খুলে পায়ে পায়ে বাগানটা পেরোতে গিয়ে তার মনে হল হঠাৎ করে কিছু একটা সরে গেল সদর দরজার সামনে থেকে। কিন্তু এদিক ওদিক খানিকক্ষণ তাকিয়েও তিনি কিছুই দেখতে পেলেন না। কি কোনো লোক না জানোয়ার? মিশকালো অন্ধকারে খোঁজাখুঁজির চেষ্টা না করে স্বরূপবাবু সদর দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। এক কোণে ছাতাটা নামিয়ে রাখতে না রাখতেই হঠাৎ তিনি চমকে উঠলেন। এ কি? অন্যমনস্ক হয়ে ভিতরে ঢুকে পড়লেন, কিন্তু দরজায় তালাটা খুলল কে? তিনি তো তালা লাগিয়েই বেরিয়েছিলেন, স্পষ্ট মনে আছে। স্বরূপবাবু খানিকটা সচকিত হয়ে বেশ কিছুক্ষণ ভাবলেন। না, রাতে ঘুম না হলেও স্মৃতিশক্তি ঠিকই আছে তার। দরজা তিনি বন্ধ করেছিলেন, কিন্তু তাহলে খুলল কিভাবে সেটা? চোরটন নাকি? সেই বেটাই বুঝি তখন বাগানের পথে পালালো, কিন্তু তালা ভাঙার কোন চিহ্ন তো। স্বরূপবাবু চিন্তাটা ঝেড়ে ফেলতে চাইলেন, তবু পুকুর ঘাটের মতোই তার মনে হল অন্ধকারের আড়াল থেকে কেউ কি আছে। যাই হোক,
রাতের খাওয়া দাওয়ার পর স্বরূপবাবু আপিসের বকেয়া কাজকর্ম, কাগজপত্র বাছাই ইত্যাদি নিয়ে বসেন। সেদিনের মতন কাজ হয়ে গেলে খানিকক্ষণ কোনো পছন্দের বই পড়েন বা রেডিও শোনেন। রাতের দিকেই মাঝে মাঝে ডায়েরিটা নিয়ে বসেন, কখনো কিছু লেখেন হয়তো, আর তারপর ভোরের আলো ফুটলে ঘণ্টা দুয়েকের জন্য বিশ্রাম নেন। রোজকার রুটিনের মতোই স্বরূপবাবু পুরনো কিছু হিসেব রাতে মিলিয়ে রাখবেন ঠিক করে রেখেছিলেন সকাল থেকেই। সেই মতো ঘরে ঢুকে মোবাইলের আলো ফেলে ফাইলটা বাক্স থেকে বের করে টেবিলে এগিয়ে গেলেন। মোমের আলোতেই তিনি কাগজপত্র খুলে বসলেন। কিন্তু কাজের নেশায় স্বরূপবাবু খেয়াল করলেন না প্রায় ঘণ্টা দেড়েক আগে মোমটা জ্বালিয়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। তবু এখনো সেটা সিকি ভাগও গলেনি, যেন মাত্র কিছুক্ষণ আগেই সেটা জ্বালানো হয়েছে। স্বরূপ ছাড়া এ বাড়িতে আর কে আছে? কেউ। কাগজপত্র খুলে স্বরূপবাবু হিসেবটা মেলাতে আরম্ভ করলেন। প্রমোশনের আগে যে দায়িত্বে ছিলেন তারই হিসেব মিলিয়ে যেতে যেতে হঠাৎ তিনি খেয়াল করলেন এক জায়গায় কোনো গোলমাল। একটা পৃষ্ঠার হিসেব মিলছে না। স্বরূপবাবুর ভুরু কুঁচকে গেল। হিসেবে এত বড় গোলমাল তার আগে কখনো হয়নি। তিনি প্রথম থেকে আবার মেলাতে আরম্ভ করলেন, কিন্তু না, কোনোভাবেই মিলছে না। খানিকটা বিরক্ত হয়ে স্বরূপবাবু চেয়ার ছেড়ে ঘরের মধ্যে পায়চারি শুরু করলেন। প্রমোশনের দিনই এমন ঝামেলা! হঠাৎ কেন যেন চকিত হয়ে কান খাড়া করলেন তিনি। ওপরের ঘরে কি কেউ চলাফেরা করছে? স্বরূপবাবু হকচকিয়ে গেলেন। এ বাড়িতে আসা মাত্র এই কি উপদ্রব! একবার গলা তুলে বললেন, কে কে? তারপর নিজেই মোমবাতিটা হাতে নিয়ে উঠতে লাগলেন দোতলায়। আর ঠিক সেই সময় কারেন্ট এসে গেল। রাস্তার আলোগুলো জ্বলে উঠল, আর স্বরূপবাবু বাড়ির আলোগুলো জ্বালাতে তৎক্ষণাৎ নিচে নেমে এলেন। ভাবলেন মনের ভুল টুল, হিসেবটা আগে মেলানো দরকার। সারা রাতের কসরতেও হিসেব কিন্তু কিছুতেই মিলল না। ক্লান্ত বিরক্ত স্বরূপবাবু 5টা নাগাদ দোতলায় উঠে এলেন। কিন্তু ঘরে ঢোকার আগে কি মনে হতে ডায়েরি আর কলমটা আনতে আবার নিচে গেলেন। কাগজপত্রে ঠাসা ব্যাগটা বারবার হাতড়ালেন। ডায়েরিটা খুঁজে পেলেন না। উফ, অসহ্য! তার মনে হল এত সবের মধ্যে ডায়েরিটা বুঝি মেসেই ফেলে এসছেন, নাকি পথে কোথাও। আজ মনটা অশান্ত হয়ে আছে, আর আজই ডায়েরিটা। এসব ভাবতে ভাবতেই উপরে এসে শোবার ঘরের দরজাটা খুলে ভিতরে ঢুকে বিছানায় বসতেই ভীষণ চমকালেন স্বরূপ রায়। এখানে নয়, আরো উপরে ছাদের ঘর থেকে আসছে কারো চলাফেরার শব্দ, স্পষ্ট, যেন কেউ খুব অস্থির হয়ে ঘোরাফেরা করছে। হাতে দরজার খিলটা তুলে নিয়ে ছাদে উঠেলেন তিনি। ছাদের ঘরে বাইরে থেকে তালা মারা। হ্যাঁ, এটা তো তিনি নিজের হাতেই মেরেছেন। পুরনো বাতিল জিনিসপত্র, ভাঙাচোরা, বহু ব্যবহৃত এই ঘরে ডাঁই করে রাখিয়েছেন। ইঁদুর টিঁদুর হবে হয়তো। বন্ধগুদমে কে আর আসবে? নেমে এলেন তিনি। স্বরূপবাবু এসে বিছানায় শুয়ে পড়তেই আবার শুরু হল পায়চারির ক্ষীণ শব্দ, যেন কেউ ব্যস্ত হয়ে বাইরে বেরোবার জন্য তৈরি হচ্ছে। কিছুক্ষণ পর মৃদু গলার স্বরও শুনতে পেলেন তিনি। কেউ খুব উত্তেজিত হয়ে কথা বলছে যেন। স্বরূপবাবু একবার ভাবলেন আবার উপরে যাবেন চাবিটা নিয়ে, কিন্তু অজানা একটা অস্বস্তি হতে লাগলো তার। কেউ কি সত্যিই আছে তার সঙ্গে? তাকে লক্ষ্য করছে, তার সঙ্গে ঘুরছে। কেন? কে? নানান চিন্তায় দুশ্চিন্তায় এপাশ ওপাশ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়লেন স্বরূপবাবু। অনেক পরে ধর্মড়িয়ে বিছানায় উঠে বসলেন স্বরূপবাবু। তাড়াতাড়ি ঘড়িটা বালিশের পাশ থেকে তুলে নিয়ে দেখলেন প্রায় 10টা বাজে। তড়ি ঘড়ি বিছানা থেকে নেমে তৈরি হতে লাগলেন তিনি। নতুন কেবিনে প্রথম দিনেই এত দেরি, তার উপর হিসেবে গরমিল। পড়িমড়ি করে গাড়ি নিয়ে অফিসে পৌঁছলেন স্বরূপবাবু। লিফটে দেখা হলো পুরনো কলিগ আশুতোষের সঙ্গে। একগাল হেসে এসে হঠাৎ শুধল, কি হে, তুমি আর বারবার ওঠানামা করবে কেন? এখন তো খাসবে আরা, চা খেতে নেমেছ বুঝি? স্বরূপবাবু মনে মনে লজ্জা পেলেন। গোটা চাকরি জীবনে এ সময় তিনি চা খেতেই নেমেছেন বটে, আজ যে এত দেরি হয়ে যাবে। ভাবতে ভাবতেই তিনি লিফট থেকে বেরোচ্ছেন। আশুতোষ পিছন থেকে একটু চাপা গলায় বলল,
দেখা করেছো? কি বললেন সাহেব? আজ কি হয়েছে? সকাল থেকেই ফায়ার হয়ে আছেন। স্বরূপবাবু চমকালেন, ঘুরে দাঁড়িয়ে বললেন, কেন, কি ব্যাপার? আমাকে ডেকেছেন নাকি? এইবার আশুতোষের অবাক হওয়ার পালা। বলল, তোমার হলো কি? সকালেই তো বলে পাঠালাম, তোমার বেয়ারা জানিয়ে গেল বাবুকে বলে দিয়েছে বাবু পুরনো টেবিলেই কিছু কাজ সেরে যাবে। যাও যাও, আর দেরি করো না। আশুতোষ আর কথা না বাড়িয়ে চলে গেল। স্বরূপবাবুর চোখে মুখে খটকা। বেয়ারা, পুরনো টেবিল, এসবের মানে কি? আর দেরি না করে স্বরূপবাবু কালেক্টরের কেবিনের দিকে এগিয়ে গেলেন। আসবো স্যার? দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন স্বরূপ। একগাল হেসে স্বরূপকে অভ্যর্থনা জানালেন কালেক্টর বিশ্বম্ভর ব্যানার্জি। আরে রয়, এসো এসো, বলো কি বলবে? ডোন্ট মাইন্ড প্লিজ, সকালে তোমায় যা তা বলেছি, আসলে হিসেবটা নিয়ে দুশ্চিন্তায়। আরে বসো বসো। বসবেন কি? স্বরূপবাবু ততক্ষণে পাথর, তিনি যেন মেঝের সঙ্গে সেটে গেছেন। সাহেব বলে কি? সকালে কখন কথা হলো তার সাথে? তাছাড়া হিসেবের গরমিলের কথা ইনি জানলেন কিভাবে? তিনি তো এখনো কিছু বলেননি। স্বরূপবাবু ধীরে ধীরে বললেন, না মানে ইয়ে স্যার, হিসেবটা। তাকে কথা শেষ করতে না দিয়েই বিশ্বম্ভর বাবু হেসে উঠে বললেন, আরে বললাম তো সরি, হিসেবে অত বড় গোলমাল, মাথার কি ঠিক থাকে? স্বরূপবাবু আমতা আমতা করতে লাগলেন। সাহেব বলেই চলেছেন, ভোরের দিকে যখন তোমার ফোনটা এলো চিন্তিত ছিলাম ঠিকই, তবে তোমার উপর আমার ভরসা ছিল। দেখো দেখি, সেই তুমিই তো গরমিলটার মুশকিল আসান করলে। সেই কোন ভোরে অফিসে এসছো, যাও যাও, কেবিনে একটু বিশ্রাম নাও। 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশন। আপনি কি গাঁটের ব্যথা কিংবা আর্থ্রাইটিসে ভুগছেন? বৈদ্যনাথের আয়ুর্বেদিক ও কার্যকরী প্রতিকার রুমা অয়েল। বাতের কষ্ট থেকে সহজেই রেহাই। বৈদ্যনাথের রুমা অয়েল। অলৌকিক রোববারে শুনছ সত্যি ঘটনা অবলম্বনে নাটক স্বরূপবাবুর ভুল। স্বরূপবাবু মাথামুন্ডু কিছুই বুঝতে পারছেন না। কাঁপা স্বরে বললেন, তাহলে আসি স্যার। আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে টলতে টলতে বেরিয়ে এলেন ঘর থেকে। আজ তিনি 2 ঘন্টা লেট। সকালে কার অফিসে আসার কথা বলছেন সাহেব? তিনি তো, তাছাড়া হিসেবটা মিলে গেছে কিভাবে? তিনি তো শেষবারেও এ সমস্ত কথা তো বড় সাহেবকে খুনাক্ষরেও জানাননি তিনি। কিসের ফোন? কাল সারাদিনের প্রমোশন, বাড়ি বদল ইত্যাদি ব্যস্ততায় ফোনটা বন্ধই করা ছিল তার। মিলছে না, মিলছে না, হিসেবটা মিলছে না। বেশ চিন্তিত হয়ে স্বরূপবাবু নিজের কেবিনের দিকে যাচ্ছিলেন। হঠাৎ অভ্যেসবশত তার পুরনো বসার জায়গাটা পেরোতে গিয়ে একবার চোখ চলে গেল তার, আর আচমকা তিনি দাঁড়িয়ে পড়লেন। ওকে, তার এতকালের কেদারায় ঘাড় গুঁজে বসে এক মনে হিসেব করছে। ওকে, নতুন কেউ জয়েন করেছে বলে তো তিনি জানেন না। এই অফিসে কি আজ সবকিছুই তার অজান্তে হচ্ছে? চারদিকে তো আর কাউকে দেখা যাচ্ছে না যে জিজ্ঞেস করে জানবেন ব্যাপারটা কি। স্বরূপবাবু আরেকটু ভালোভাবে দেখার জন্য পাশের টেবিলটা সরিয়ে ভেতরের দিকে জানলার ধারে তার পুরনো জায়গাটার দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পিছন থেকে কেউ বলে উঠল, স্যার, আপনার চাটা। চমকে পিছনে তাকালেন স্বরূপবাবু। তার বেয়ারা ছোট। স্বরূপবাবু আর ওদিকে গেলেন না। যাকে চা খেয়ে হিসেবের ব্যাপারটা আগে দেখা যাক। অনেক হিসেব মেলাতে হবে তাকে, অনেকগুলো ফাঁক, ধন্দ। এসব ভেবেই নিজের নতুন কেবিনে চলে এলেন। আরাম করে চেয়ারে বসেই টেবিলে ঢেকে রাখা চায়ের পেলায় একটা চুমুক দিয়েই স্বরূপবাবু ক্ষিপ্ত মুখে জোরে 2 বার ঘন্টি বাজিয়ে দিলেন। ছোটন সঙ্গে সঙ্গে ঢুকল। কি বলছেন বাবু? স্বরূপবাবু খানিকটা চেঁচিয়েই বলে উঠলেন, এটা কি চা না জল? কতক্ষণ আগে এনে রেখেছিস? বেয়ারা কিছু বলতে গিয়ে ইতস্তত করছে দেখে তার মেজাজ আরো খারাপ হয়ে গেল। তিনি আবার একটা ধমক দিলেন। কি রে? মৃদু গলায় ছোটন বলল, তা এ তো সেই কখন এনেছি। কাগজপত্র নিয়ে কাজ করতে করতে চা চাইলেন আমার কাছে, ওই পুরনো টেবিলে। নিয়ে এসে দেখি আপনি নেই। সেই তখন থেকে এদিক ওদিক খুঁজছি।
স্বরূপবাবু কি বলবেন ভেবে পেলেন না। এসব কি হচ্ছে তার সাথে? বেয়ারা কি মিথ্যে বলছে? কিন্তু আশুতোষ, বড় সাহেব, এরা সবাই যখন... স্বরূপবাবু মনে মনে দারুণ চিন্তিত হয়ে পড়লেও বাইরে কিছু প্রকাশ করলেন না। চুপচাপ আর একটা চায়ের কথা বললেন। তারপর হিসেবের ব্যাপারটা নিয়ে বসে পড়লেন। বড় সাহেব যাই বলুন, হিসেবে বড় গোলমাল আছে, তাকে খুঁজে বের করতেই হবে। কাগজপত্র গুছিয়ে নিয়ে বসতে বসতেই স্বরূপবাবুর মাথায় ঘুরতে লাগলো একটু আগেই তাঁর চেয়ারে বসে কাজ করতে দেখা ছেলেটির কথা। বছর 23-24 হবে। ফাইলের পাতাটা উল্টাতে উল্টাতে স্বরূপবাবু ভাবলেন, অফিসে নতুন সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু কেন যেন তার মনে হচ্ছে একে আগে কোথাও দেখেছেন। চেহারাটা খুব পরিচিত লাগলো এক ঝলকে। মুখটুক তেমন করে দেখতে পাননি, যেমন ঘাড় গুঁজে কাজ করছিল। হবে হয়তো তাকে দেখি, যে সে তো নয়, এদের একটু ভয় টয় পাওয়ারই কথা এখন। 7-5 ভাবতে ভাবতেই এক নজরে হিসেবটা মিলিয়ে নিচ্ছিলেন প্রথম থেকে। সহসা এক জায়গায় চোখ আটকে গেল। আরে এই তো, এইখানেই তো, কাল সারা রাতে এই জায়গাটাতেই তো হিসেবটায় গোলমাল হচ্ছিল। কিন্তু অবাক হয়ে বারবার পরীক্ষা করলেন স্বরূপবাবু। না, কোনো ভুল নেই। স্যার! স্বরূপবাবু গলার আওয়াজ পেয়ে মুখ তুলে দেখেন ছোট। কি ব্যাপার জিজ্ঞেস করতে সে একটা ছোট্ট পৃষ্ঠা বাড়িয়ে ধরল। পুরনো টেবিলের পায়ের কাছে নাকি পড়েছিল, সে দেখাতে নিয়ে এসছে তাকে। স্বরূপবাবু কাগজটা নিয়ে টেবিলেই চাপা দিয়ে রেখে দিতে যাচ্ছিলেন, পরে সময় মতো দেখবেন, কিন্তু হঠাৎ চোখ পড়ল, আরে এ তো তার ওই বকেয়া হিসেবেরই একটা পৃষ্ঠা, কেমন ছিঁড়ে ধুলো পড়ে একাকার। কখনো হয়তো পড়ে টড়ে গিয়ে থাকবে। এবার আর খটকাটা উড়িয়ে দিতে পারলেন না স্বরূপবাবু। কাল রাতে ঠিক এই পৃষ্ঠাটার জন্যই হিসেবটা তার মেলেনি, কিন্তু আগে পরে ভালো করে মিলিয়ে দেখলেন আবার। কিন্তু এখন তো সব ঠিকঠাক আছে। যে পৃষ্ঠাটা তিনি এই মুহূর্তে হাতে ধরে আছেন তার হুবহু কপি তার সামনে মেলে রাখা ফাইলে। এই হিসেবটা এমন নিখুঁতভাবে জুড়ল কে? এসব তো শুধু তারই ডিপার্টমেন্ট। পাতাটা কোথায় পাওয়া গেল আরেকবার ভালো করে জেরা করবেন ছোটনকে। মন থেকে সন্দেহটা না গেলেও স্বরূপবাবু আর কিছু বললেন না, যদিও মনে মনে খটকাটা, হিসেবটা মিলল কিভাবে? কে মেলালো? তার পুরনো টেবিলে ওই ছেলেটি কি? কিন্তু কে সে? কাউকে শুধিয়ে নিতে হবে। খাটিয়ে ছেলে দেখে মনে হয়। প্রথম দিন আর নতুন দায়িত্ব এখনো আসেনি। স্বরূপবাবু তাড়াতাড়ি উঠে পড়লেন। ঠিক করেছিলেন বেরোবার পথে ছেলেটির সঙ্গে কথা বলে যাবেন। নতুন এসেছে আর তার কাজই করছে যখন, হিসেবের গড়মিলটার ব্যাপারে আগে থাকতে সাবধান করে রাখা ভালো। কিন্তু টেবিলে ছেলেটাকে দেখতে পেলেন না, কোথাও গেছে কোনো কারণে হয়তো। স্বরূপবাবু দেখলেন টেবিলে খোলা ফাইলপত্র ছড়ানো রয়েছে, কেদারাটা পিছন দিকে ঠেলা, আর একটু অন্যমনস্ক হয়ে পড়লেন স্বরূপবাবু। কেদারার হাতল থেকে ছেলেটিরই ব্যাগ ঝুলছে বোধহয়, ছোপ ধরা সস্তার জিন্সের ছোলা। এই ব্যাগ তার খুব চেনা। জীবনের প্রথম দিকে কেরানি স্বরূপ রায় ঠিক এইরকমই ব্যাগ কাঁধে অফিসে আসতেন, উদয়াস্ত খাটতেন। এই ছেলেটিরই মতো ঘাড় গুঁজে সারাদিন কাজ আর কাজ। স্বরূপবাবুর মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। গ্রামের কথা, অভাবের কথা, পুরনো রংচটা দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে তার। এসব ভাবতে ভাবতেই নিচে নেমে এসছেন স্বরূপবাবু। ড্রাইভারকে ফোন করে গেটে আসতে বলে একটা সিগারেট ধরিয়েছেন। পিছন থেকে আশুতোষের গলা, কি ব্রাদার, নতুন বাড়ির জন্য ছটফট করছো বুঝি? স্বরূপবাবু ঘুরে তাকিয়ে মৃদু হাসলেন, কিছু বললেন না। একটু পরে এটা সেটা কথার পর আশুতোষ বললে, শুনলাম তুমি নাকি তোফা কেবিন ছেড়ে নিজের পুরনো ফাঁকা টেবিলে ছেড়ে আসা ডাঁই করে রাখা ফাইলপত্রের মধ্যে ডুবে আছো সকাল থেকে। কি খুঁজছিলে? গুপ্ত ধনটন রেখেছ নাকি ভায়া? এক যুগ তো কাটালে ওই পোড়া কেদারায় বসে বসে। স্বরূপবাবু ভালো করে বুঝতেই পারেন না, কাল রাত থেকে একসাথে এতগুলো অদ্ভুত ঘটনা। আমতা আমতা করে বলার চেষ্টা করেন, না
মানে আমি নিজে তো আজ 10টার পরেই। কিন্তু এই সময়ই তার গাড়িটা এসে দাঁড়ায়। তিনি আর কথা না বাড়িয়ে উঠে পড়েন। লেট তিনি সাধারণত করেন না। আজ হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। বড় সাহেবের কেবিন থেকে ফেরার পথেই যা 2-1 মিনিট, এছাড়া তো ওই টেবিলে যাননি। বেয়ারাও কি যেন বলছিল। এই ছেলেটির কথা আর জিজ্ঞেস করা হলো না আশুতোষকে। জিন্সের ব্যাগটা, কে হতে পারে ছেলেটি? বাড়ি পৌঁছে গেছেন। গাড়ি থেকে নেমে বাগানটা পেরিয়ে সদরের তালা খুলছিলেন স্বরূপবাবু। হঠাৎ তার মনে হল নতুন একটা ডায়েরি কিনে আনা যাক। দরজাটা ভেজিয়ে তিনি বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে ডায়েরি আর একটা কলম নিয়ে ফিরলেন। ঢোকার আগে দরজার পাশে একটায় জুতোটা ঢোকাতে গিয়ে হঠাৎ করে চোখ পড়ল আদ্যিকালে ছেঁড়া চুটি জোড়া দেখতে পাচ্ছেন না। নীল ফিতের চলটা ওঠা গোড়ালি হয়ে আসা চুটিটা আজও তিনি রেখে দিয়েছেন। স্পষ্ট মনে আছে তার, শহরে চাকরির খোঁজে এসে প্রথম খরিদ করেছিলেন ওই চটি জোড়াই। কিন্তু গেল কোথায়? স্বরূপবাবু মনে করে দেখলেন মেস থেকে আসার সময় 102 এনেছিলেন। চটিটা তো থাকার কথা। অন্যমনস্ক হয়ে চটিটার কথা ভাবতে ভাবতেই তিনি ঘরে ঢুকলেন। হাত মুখ ধুয়ে একতলার ঘরের টেবিলে ডায়েরিটা নিয়ে বসলেন। পুরনো ডায়েরিটার জন্য তার মনটা আনচান করে উঠল। তার সব পুরনো জিনিসপত্র যেন এক এক করে হারিয়ে যাচ্ছে। নতুন অনেক কিছুই আছে অবশ্য এখন, কিন্তু গ্রামের কথা মনে পড়ছে তার। লাল টিনের চালের ছোট্ট একতলা বাড়িটা তাদের, ঠিক এই বাড়ির চিলে ঘরটার মতোই। নতুন ডায়েরিটা খুলে স্বরূপবাবু আনমনে পরপর লিখে রাখলেন নীল চটি, পুরনো ডায়েরি, আর আর কি মনে হতে লিখে রাখলেন জিন্সের ব্যাগ। হারানো দিনের স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে কেন? তার মনটা অস্থির হয়ে আছে। কোথাও কিছু একটা হয়েছে, তিনি বুঝতে পারছেন না। ধীরে ধীরে উপরে শোবার ঘরে উঠে এলেন স্বরূপবাবু। একটা বই নিয়ে বিছানায় উপুর হলেন। বেলা এখনো আছে। পড়তে পড়তে একসময় ঘুমিয়ে পড়লেন তিনি। ঘুম ভাঙল ঝুম বৃষ্টির শব্দে। জানলার জলের ছাঁটে তার বিছানাটা ভিজে যাচ্ছে। আধ ঘুমন্ত স্বরূপবাবুর মনে হল বৃষ্টি ছাড়াও অন্য কোনো একটা শব্দে তার ঘুমটা ভেঙেছে। সঙ্গে গড়িয়ে গেছে বাড়ি খুটখুটে অন্ধকার। আন্দাজে স্বরূপবাবুর মনে হল খুটখাট শব্দটা বোধহয় একতলা থেকে আসছে। ঘরের আর সিঁড়ির আলোটা জ্বালিয়ে আস্তে আস্তে নিচে নামলেন স্বরূপ। এ ঘর ও ঘর, বাথরুম, না, কেউ কোথাও নেই। রান্নাঘরের দিকে এগোতে যাবেন, হঠাৎ থমকে দাঁড়ালেন স্বরূপ রায়। এই কি, সদর দরজা তো ভিতর থেকে বন্ধ করলেন তিনি নিজের হাতে। সেটা আবার পাল্লা খুলল কে? স্বরূপবাবুর একটা অস্বস্তি হতে লাগলো। পুরনো অভ্যেস তার দরজা খুলে রেখে ঘরে ঢুকে শুয়ে পড়া। প্রথম প্রথম শহরে এসে অসুবিধে হতো। দরজা খোলা রেখে মেসের নানান জিনিসপত্র চুরি হয়ে যেত। এখন অভ্যেস হয়ে গেছে, কিন্তু এখন সেটা খুলল কিভাবে? স্বরূপবাবুর মনে হল তাকে ঘিরে যেন একটার পর একটা রহস্যজনক ঘটনা ঘটে যাচ্ছে। তহবিলের আচমকা গোলমাল, তারপরে আশ্চর্যভাবে সেটা মিটমাট হয়ে যাওয়া, বেয়ারা, তার অফিসের কলিগরা বা বড় সাহেবের অদ্ভুত কথাবার্তা, সব মিলিয়ে যেন স্বরূপবাবু নিজের স্বরূপ রায় নন, অন্য কেউ। স্বরূপবাবু মনে মনে ভাবছেন হঠাৎ যেন অজানা অচেনা কেউ তার এতকালের জায়গা দখল করে নিয়েছে। ঠিক সেই ছেলেটির মতো অস্থির লাগছে তার। মনে হচ্ছে অতীত, বর্তমান আর পুরনো স্মৃতি যেন অধিকার করে আছে আর কেউ। তিনি নন, কখনোই তিনি নন। অশান্ত পায়ে এগিয়ে দরজাটা দিতে যাচ্ছিলেন স্বরূপ রায়। দোতলা সিঁড়িটা পেরিয়েও সহসা ঘুরে তাকালেন। তার মনে হলো মাথাটা ঘুরছে, হৃৎপিণ্ডটা লাফিয়ে বেরিয়ে আসবে মনে হচ্ছে। একই দেখছেন তিনি, দোতলা সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠে গেছে একটা কাদা মাখা পায়ের ছাপ। টাটকা, যেন এই মাত্র কেউ তারই সামনে দিয়ে উঠে গেছে উপরে। আর সেই পায়ের ছাপে স্বরূপবাবু হতভম্ব হয়ে দেখছেন বাঁদিকের শেষ আঙুলের কোনো ছাপ পড়েনি। অজান্তেই তার মাথাটা নিচু হয়ে নিজের বাঁদিকের পায়ে আটকে গেল। হ্যাঁ, ঠিকই চিনেছেন, এ তারই পায়ের ছাপ।
ছোটবেলায় হড়কে গিয়ে মায়ের আঁশপটিতে তার বাঁ পায়ের কোড়ে আঙুলটা কাটা পড়েছিল। চিনেছেন, কিন্তু না, এ হতে পারে না, অসম্ভব। হাতড়ে সদর দরজার কড়াটা ধরে ফেললেন তিনি। হু হু করে ঘামছেন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। বুট পরিয়ে অফিসে যান তিনি। আজও তাই গিয়েছেন। পায়ের কাদার দাগ লাগার কোনো সম্ভাবনাই নেই। কে তাকে তাড়া করে বেড়াচ্ছে? কে? খুব অসুস্থ বোধ হয় তার। হু হু করে ঘামছেন। হাতড়ে দরজাটা খুলে দিলেন পুরোটা। আর তারপরেই স্বরূপবাবু আধো অন্ধকারে ল্যাম্পপোস্ট থেকে ভেসে আসা সামান্য আলোতে স্পষ্ট চিনতে পারলেন তার প্রথম জীবনের সঙ্গী সেই ফাটা জলটা ওঠা নীল হাওয়াই চপ্পল। কাদায় মাখামাখি হয়ে পড়ে আছে সদর দরজার জুতোর র্যাকটার পাশেই। কেউ যেন এক্ষুনি ছেড়ে রেখে ভেতরে ঢুকেছে। স্বরূপবাবু হাতড়ে দরজার কড়াটা ধরে বসে পড়লেন ধপ করে। তার মনে হল তিনি কোথাও যেন তলিয়ে যাচ্ছেন। তোমার মনের স্টেশন। শহরের রাস্তায় তখনও উপচে পড়া ভিড়। হাজারো ঝক্কি সামলে বাড়ি ফিরে কফির পেয়ালায় চুমুক দিতে দিতে ছলকে যায় সুখ দুঃখগুলো। সন্ধে নামলে কফির সাথে তুমি, মনের মধ্যে জমাট বাঁধা কথাগুলো উড়তে চায় পাখা মেলে। ঠিক তখনই তোমার মনের স্টেশন 91.9 ফ্রেন্ডস এফএম এ চলে আসি আমি পূর্বাশা। সঙ্গে থাকে ঘরে ফেরার গান। থাকলে তুমি মনটা হারায়, পেছন পানে থমকে দাঁড়ায় ফেরা। ঘরে ফেরার গান পূর্বাশার সঙ্গে সন্ধ্যে 7টা থেকে রাত 10টা তোমার মনের স্টেশন 91.9 ফ্রেন্ডস এফএম এ। 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশন। ঘরে ফেরার গান in association with Anu Sarees and Salwar Suits, Ganguly Pearls, মুক্তোর গয়নার নির্ভরযোগ্য নাম, গাঙ্গুলি পার্লস, হাজরা রোড। রাজু গেঞ্জি, শরীরে আনে আপনজনের ছোঁয়া। মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সন্স, পুজো হোক বা বিয়ে, শাড়ি মানে মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সন্স, a 3-generation showroom. Vibjor Realty and Housing, হাতের মুঠোয় ফ্ল্যাট। and বৈদ্যনাথের রুমা অয়েল, আয়ুর্বেদিক ও কার্যকরী প্রতিকার, রুমা অয়েল। 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশন। অসম্ভবকে সম্ভব করা যায় যদি থাকে অনুপ্রেরণা। হ্যালো ডেন্দা, তোমার স্ট্রাগল সাম লাইফ, তোমার ভয়েস শুনলে বেঁচে থাকার ইচ্ছা আরো দৃঢ় হয়ে ওঠে। এই শোটাকে সব প্রতিবন্ধকতাকে জয় করা যায় যদি থাকে সাহস। হ্যালো ডেন, আমার একটাই প্রবলেম হচ্ছে যে আমি সবাইকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি এবং বারবার ঠকি। প্লিজ তুমি আমাকে বলো আমার কি করা উচিত। আমি আমার নাম। হতাশার হাতছানি উপেক্ষা করে জীবনকে আবার ভালোবাসা যায় যদি থাকে এমন একজন যে বলবে হাল ছেড়ো না বন্ধু। আমার বয়স অনেক, কিন্তু তোমার অনুষ্ঠানটা শুনে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। সত্যি একটা আমার চোখে জল এলো এই বুড়া বয়সে। খুব মন দিয়ে তোমার অনুষ্ঠান আজকাল শুনছি। সবাই শুনছে আরজে ডেনের সঙ্গে হাল ছেড়ো না বন্ধু। সোম থেকে শনি প্রতিদিন সকাল 6টা থেকে 7টা তোমার মনের স্টেশন 91.9 ফ্রেন্ডস এফএম এ। তুমি শুনছো তো? অলৌকিক রোববারে শুনছ সত্যি ঘটনা অবলম্বনে নাটক স্বরূপবাবুর ভুল। দিন দুয়েক বাদে স্বরূপবাবু এখন অনেকটা সুস্থ, শুধু মনটা একটু অস্থির হয়ে আছে তার। কে বা কারা খুঁড়ে বের করে আনছে তার অতীত। কেন? স্বরূপবাবুকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতেই হবে। পরদিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি সোজা অফিসেই গেছেন। কলিগদের কাছে শারীরিক কুশল জানিয়েই নিজের কেবিনে ঢুকে বেয়ারাকে ডেকে পাঠালেন। ছোট না এক মুখ হাসি নিয়ে ঘরে ঢুকল। স্বরূপবাবু চিন্তিত। তিনি নতুন কাজকর্মের ফাইল ঘাঁটতে ঘাঁটতেই বললেন, তহবিলের টেবিলে নতুন ছেলেটিকে পাঠিয়ে দাও। অন্যমনস্ক ছিলেন তিনি।
খেয়াল করেননি বেয়ারা কেবিন ছেড়ে যায়নি। একটু পরেই সেটা লক্ষ্য করে স্বরূপবাবু বিরক্ত হয়ে বললেন, বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? যা বললাম তাই করো, জলদি। এবার ছোটন কিছু একটা বিড়বিড় করে বলল। স্বরূপবাবু মহাবিরক্ত হয়ে এবার মুখ তুললেন। ছোটন শুকনো মুখে দাঁড়িয়ে আছে। স্বরূপবাবু বললেন, কি ব্যাপার, যাচ্ছ না কেন? সে আজ আসেনি? ছোটন মৃদু স্বরে এবার বলল, আগে মানে ইয়ে কাকে ঠিক ডাকতে বলছেন? স্বরূপবাবু স্পষ্টতই ধৈর্য হারালেন। দাঁতে দাঁতে চেপে বললেন, এসব লোকে কে যে বহাল করে। তারপর একই নির্দেশ দিলেন আবার, তবিল থেকে নতুন ছেলেটিকে ডেকে দাও। ছোটন মাথা চুলকে বলল, আগে সেখানে তো এখনো কাউকে আনা হয়নি, সে তো ভেকে নাচে এখনো। স্বরূপবাবুর ভ্রু কুঁচকে গেল। কি জাদা বকছ? ওই তো যে ছেলেটি, তোমার থেকে কিছু ছোটই হবে, ছটপটে কিন্তু অভাবী চেহারা, আগের দিনও টেবিলে মাথা গুঁজে কাজ করছিল, তাকেই রাখো, বুঝলে? ছোটন কিন্তু গেল না। সে আস্তে আস্তে বলল, আগে কোন দিনের কথা বলছেন? মানে ওই টেবিলে তো কাউকে। আরে এই তো গত পরশুই বড় সাহেবের কেবিন থেকে ফেরার পথে নতুন কেবিনে আমার প্রথম দিন ছিল। আমার আগের টেবিলে ছেলেটি ছিল সেদিন, মনে নেই? আরে আমি যাচ্ছিলুম আর তুমি পিছন থেকে চায়ের জন্য। ছোটন সাহেবকে মাঝপথে থামিয়ে দিয়ে হড়বড় করে বলে উঠল, আমি পাঠিয়ে দিচ্ছি, বলেই বেরিয়ে গেল। স্বরূপ রায় অবাক হয়ে দেখলেন তার চোখে মুখে স্পষ্ট ভয়ের চিহ্ন। তিনি কিছুই ধরতে পারলেন না। যাই হোক, ছেলেটি এলে কথা বলা যাবে ভেবে তিনি ফাইলে ডুবে গেলেন। কিছুক্ষণ পর রিভলভিং ডোরের শব্দ হওয়ায় মুখ তুলে তাকিয়ে একটু ধাক্কা খেলেন স্বরূপবাবু। দরজা ঠেলে ভিতরে ঢুকছে আশুতোষ, আর তার পিছনে মাথা নিচু করে ছোটন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। আরে তুমি, এসো এসো, কি ব্যাপার? আশুতোষ কাষ্ঠ এসে একটা চেয়ারে এগিয়ে নিল, তারপর বলল, রয়, তুমি ঠিক কাকে খুঁজছো বলো তো? ছোটন ঠিক। মাঝপথে প্রায় থামিয়ে দিয়ে স্বরূপবাবু বলে উঠলেন, আরে যে ছেলেটি তহবিলে ঢুকেছে নতুন, আমার পুরনো টেবিলে বসছে। আশুতোষের মুখে ক্রমশ একটা সন্দেহ মেশানো অস্বস্তি ফুটে উঠতে দেখে চুপ করে গেলেন স্বরূপ। হল ঘরে কেউ একটা আছে, তিনি ছাড়াও যেন কেউ আছে, অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে আছে। স্বরূপবাবু এই প্রথম ভয় পেলেন। তার মনে হল কেউ যেন তারই সঙ্গে সারাক্ষণ আছে, কিন্তু তিনি টের পাচ্ছেন না। তিনি একবার মৃদু স্বরে বলে উঠলেন, কে? কে? ডেকে কোনো লাভ হবে না, তিনি জানেন। কেউ উত্তরও দেয় না। দিনের আলো পড়ে এসছে। পায়ে পায়ে একতলার ঘরে ঢুকে স্বরূপবাবু আলোটা জ্বালান। টেবিলের চাবির গোছাটা বাঁহাতে তুলে নিয়ে পাশের র্যাক থেকে একটা দেশলাই মোমবাতিও নেন। ছেলের ঘরে কোনো আলোর ব্যবস্থা নেই, ঠিক যেন তার গ্রামের ঘর। হ্যারিকেনের আলোয় ছায়া ছায়া নিঃসঙ্গ সন্ধ্যা। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ছাদে উঠেলেন স্বরূপবাবু। কেউ কি তার পিছনে আসছে? সিঁড়িতে বারবার ফিরে তাকালেন স্বরূপ। না, কেউ তো নেই। ছাদে উঠে মোমবাতিটা জ্বালালেন। নিজের চারপাশটা একবার সন্তর্পণে তাকিয়ে দেখলেন। কেউ কোথাও নেই, শুধু তাঁরই দীর্ঘ ছায়া তার পিছনে পড়ে আছে চুপচাপ। বাড়ির সব চাবির ধোকাটা টেবিলেই ছিল, কিন্তু কেবল ছাদের ঘরের চাবিটাই খুঁজে পেলেন না স্বরূপবাবু। সব চাবি দিয়ে চেষ্টা করেও পারলেন না। এই তালাটাও যেন কোথায় দেখেছেন। পুরনো পলকা তালাটা তার খুব চেনা। মেসে থাকার সময় তো এটা ছিল না। তালাটা কে এনেছে? কোনো চাবিতেই না খোলায় শেষে মরিয়া হয়ে কিছু একটা খুঁজতে লাগলেন তিনি। তাকে আজ এই ঘরে থাকতেই হবে। ঘরটা তাকে প্রচন্ড আকর্ষণ করছে। তার সব প্রশ্নের উত্তর যেন বন্দী হয়ে আছে টিনের চালের ওই ঘরটার দরজার ওপারে। এদিক ওদিক দেখে স্বরূপবাবু ছাদের এক কোণ থেকে স্তূপাকার আবর্জনা থেকে একটা আদলা ইঁট তুলে এনে সজোরে মারলেন তালাটায়। পুরনো মরচে ধরা দুর্বল তালাটা এক ছটকাতেই ভেঙে পড়ল। মোমবাতিটা হাতে নিয়ে দরজা ঠেলে ভেতরে পা রাখলেন স্বরূপ রায়।
এতদিনের বন্ধ ঘরে ঢুকলেন, অথচ তার মনে হল যেন নিয়মিত বাস করেন এখানে। মোমবাতিটা উঁচু করে তুলে ধরলেন স্বরূপবাবু। একই ডাঁই করে রাখা জিনিসপত্রের বদলে গোছানো এটা সেটা রাখা সাজানো ঘর যেন। হঠাৎ তার মনে হল এ যেন তাঁর খুব চেনা ঘর, যেন নিজের অজান্তেই তিনি নিজেই সাজিয়েছেন এই ঘর, তাঁরই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে। দরজার সামনে ওই খাটিয়াটা তার চেনা। পুরনো মেসে প্রথমে যে ঘরটা, তাতে এভাবেই তো দেওয়ালের খুঁটে দু একটা জামা কাপড় ঝুলছে, আর তার পাশেই এই তো সেই জিন্সের ব্যাগটা, অবিকল তার পুরনো ব্যাগটার মতন। ভেবেছিলেন হারিয়ে গেছে একদিনে। অফিসের ওই ছেলেটার কাছে সেদিন এই রকমই ঝোলা দেখেছিলেন। স্বরূপবাবু সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। এই কার ঘর? কে থাকতো এখানে? নাকি এখনো থাকে? আতিপাতি করে তিনি ঘরের চারদিকে দেখতে থাকেন। চেনা, খুব চেনা তার সবকিছু। সহসা খাটিয়ার নিচে টিনের তোরঙ্গটায় চোখ পড়ল। তার মায়ের সেই তোরঙ্গ। কুলুঙ্গি থেকে নামাতে গিয়ে ডান দিকের কোণাটা তুবড়ে গেছিল, স্পষ্ট দেখা যাচ্ছে সেই চিহ্ন। কলকাতায় আসার সময় একমাত্র এটাই ছিল তার সঙ্গে, একমাত্র সঙ্গী। স্বরূপবাবু অন্যমনস্ক হয়ে পড়লেন। এই তোরঙ্গ তো পাতিল জিনিসে ভরে নিচের তলায় দাঁড়ি করা ছিল, এখানে এলো কিভাবে? তিনি তো এ ঘরে আগে। ক্লান্ত পায়ে যেন নিজের ইচ্ছের বিরুদ্ধেই জোর করে কেউ তাকে ধীরে ধীরে নিয়ে গেল খাটিয়ার দিকে। ঝুঁকে তোরঙ্গটা টেনে আনলেন স্বরূপ। পায়ার কাছে মোমবাতিটা নামিয়ে রাখলেন আর এক টানে ডালাটা খুলে ফেললেন। তারপর হতভম্ব হয়ে গেলেন স্বরূপ রায়। এ কি দেখছেন তিনি? মোমের অদ্ভুত রহস্যময় আলো ছায়ায় স্বরূপবাবু দেখেন তোরঙ্গের ভিতরে সাবধানে গুছানো জিনিসপত্র। ডান পাশে তার হারিয়ে যাওয়া সেই ডায়েরি, একটু আগেও যেটার কথা মনে হচ্ছিল তার। খুলে দেখার দরকার নেই, তিনি জানেন এ তাঁরই সেই লাল মলাটের 20 বছরের সঙ্গী। পাশে যত্নে সাজিয়ে রাখা জিনিসপত্রগুলো তাই বলছে। স্বরূপবাবুর চোখে মুখে আর যেন কোনো বিস্ময় নেই। তিনি পাথরের মূর্তির মতন তাকিয়ে আছেন তোরঙ্গের ভিতরে। মায়ের হাতে যত্নে গুছিয়ে দেওয়া সাধারণ বহু ব্যবহৃত একজোড়া সুতির শার্ট প্যান্ট, ডায়েরির পাশে রাখা বাবার পুরনো একটা খাগের কলম, 4-5টা বই আর কাপড়ে জড়ানো কিছু কাগজপত্র, যেভাবে মা নিজের হাতে বাক্সে ভরে পাঠিয়েছিলেন। মনে পড়ছে স্বরূপবাবুর এই জামা কাপড় জিনিসপত্র নিয়ে শহরে পা রেখেছিলেন যুবক স্বরূপ রায়। তারপর কত কি ঘটে গেছে। আজ তার নিজের বাড়ি গাড়ি, চিলের ঘরে ঠেসে রেখেছিলেন এইসব। কিন্তু এমন সাজালো কে? কেউ কি আছে? কোথাও কি কেউ তারই মতো? মায়ের জন্য বড় মন কেমন করছে। গ্রামের বাড়িটা, লালটিনের চালের অবিকল এই ঘরটার মতোই যেন সবকিছুতেই মায়ের হাতের ছোঁয়া। হঠাৎ তার চিন্তার সুতোটা ছিঁড়ে গেল মোবাইলের রিংটোনে। আশুতোষের ফোন। তুলতে ইচ্ছে করছে না, হয়তো তারই ভুল। ছেলেটিকে ভুল দেখেছেন, কিন্তু তার এই ঘর, এসব পুরনো জিনিসপত্র নিয়ে কেউ কি থাকে এখানে? ডায়েরিটা বের করে নিয়ে উঠে পড়তে যাচ্ছিলেন স্বরূপ। সহসা খাটিয়ায় চোখ পড়তেই তার মনে হল, আরে খাটের বাজুতে যে শার্টটা মেলে রাখা রয়েছে, 2-1 দিনের মধ্যেই সেটা কোথাও দেখেছেন। কোথায় কোথায় স্বরূপবাবু মনে করতে পারলেন না। একটা অজানা অস্বস্তি তাকে ঘিরে ধরছে। তিনি যেন অনেক গভীরে তলিয়ে যাচ্ছেন। ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। দরজাটা টেনে দিয়ে নেমে এলেন দোতলায় শোবার ঘরে। বিছানায় লম্বা হয়ে স্বরূপবাবু বুকে বালিশ দিয়ে ডায়েরিটা মেলে ধরলেন সামনে। একই তড়াক করে উঠে বসলেন তিনি। একই প্রথম থেকে শেষ সব পাতাগুলো উল্টে গেলেন স্বরূপবাবু। নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না তিনি। ডায়েরিটা আগা গোড়া ফাঁকা। শহরের একাকিত্বে তার এই 20 বছরের খোয়াবনামা যেন এখনো লেখাই হয়নি। যেন সদ্য গড়ফালেনের মোড়ের দোকান থেকে বাকিতে নিয়ে আসা ঠিক 20 বছর আগেকার এক সন্ধ্যের মতো। অস্থির লাগছে তার। কেউ কি প্রতিশোধ নিচ্ছে তার উপর? কিন্তু কিসের?
এক ঝটকায় ডায়েরিটা ব্যালকনি থেকে ছুঁড়ে ফেলে দিলেন স্বরূপবাবু। স্বরূপবাবু খানিকক্ষণ হতবুদ্ধি হয়ে বসে রইলেন। তাকে নিয়ে কি যে ঘটছে বুঝতে পারছেন না। বিছানা থেকে নেমে অস্থিরভাবে ঘরময় পায়চারি শুরু করলেন তিনি। আর তার কিছুক্ষণ পরেই উপরে যেন চিলছাতের ঘর থেকে আবার শব্দ। কান পেতে রইলেন স্বরূপবাবু। হ্যাঁ, যেন কেউ আছে সেই ঘরে, ঘুরছে, কথা বলছে, উঠছে, বসছে, সব টের পাচ্ছেন তিনি। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। স্বরূপবাবুর মনে হয় তিনি পাগল হয়ে যাচ্ছেন। দ্রুত পায়ে এগিয়ে তিনি শোবার ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিলেন। না না, উপরে উঠে যেতে তিনি পারবেন না। হয়তো এমন কিছু দেখবেন যার মুখোমুখি হতে তিনি প্রস্তুত নন। অসহ্য ভয়, আশঙ্কা আর উৎকণ্ঠায় রাতটা বন্দী হয়ে কাটালেন স্বরূপরায়। ওপরের ঘর এখন স্তব্ধ, কিন্তু একটু আগে কে 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 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশন। যখন দূরে থাকো তখন তুমি কাছে। তোমার সময় নাই বা হলো, আমার সময় আছে। আর তাই তো চলে আসি সময় করে, ঠিক যখন ঘড়িতে রাত 10টা। গল্পে তোমার রাত্রি পিছু হাঁটে, থাকলে তুমি মনটা। চলে আসি তোমার গানের ফেরিওয়ালা, তোমার সহনাগরিক বন্ধু রাজা। আর তুমিও যদি ভালোবাসার সম্পর্ক তৈরি করতে, তাহলে কান পেতো, কথা হবে, দেখা হবে 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশনে। মুহূর্তগুলো সাজিয়ে অপেক্ষা করব শুধুমাত্র তোমার জন্য। গানের ফেরিওয়ালা রাজা, রাত 10টায় তোমার মনের স্টেশন 91.9 ফ্রেন্ডস এফএম এ। 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশন। গানের ফেরিওয়ালা ইন অ্যাসোসিয়েশন উইথ বৈদ্যনাথের রুমা অয়েল, আয়ুর্বেদিক ও কার্যকরী প্রতিকার রুমা অয়েল, আনু সারিজ এন্ড সালভার স্যুটস। বলরাম মল্লিক ও রাধারমন মল্লিক 1885 থেকে কলকাতার বুকে মিষ্টিতে অদ্বিতীয়। রাজু গেঞ্জি শরীরে আনে আপনজনের ছোঁয়া। जेपी सीमेंट, इंडिया का फेवरेट वो ही जो है अंदर से सॉलिड। जेपी सीमेंट एंड मेडिका, कमिटेड टू ब्रिंग द बेस्ट इन हेल्थ केयर टू कोलकाता। 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশন। অলৌকিক রোববারে শুনছ সত্যি ঘটনা অবলম্বনে নাটক স্বরূপবাবুর ভুল। ভোরের আলো ফুটতেই নিচে নেমে তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লেন। আজ তিনি হেঁটেই যাবেন অফিসে। নিজের পুরনো জায়গায় বসে পুরনো স্বরূপরায়ের মতন সারাদিন। বাড়ির কথা, মায়ের কথা বড্ড মনে পড়ছে। গ্রাম থেকে ঘুরে আসবেন একবার। স্বরূপরায় কাঁটায় কাঁটায় 8টার সময় অফিসে ঢুকলেন। এখনো কেউ আসেনি। স্বরূপবাবু আগেকার মতোই নিজের কেদারার হাতায় চামড়ার ব্যাগটা ঝুলিয়ে চেয়ারে বসেই ফাইলপত্র টেনে নিলেন। সব যেমনকে তেমন আছে। তার যত্নে তৈরি করা ফাইলপত্র হিসেব করে ক্রম অনুযায়ী সাজিয়ে রাখা, যেমনটা তিনি রেখে গেছিলেন। এক মনে সেগুলোই উল্টাতে লাগলেন স্বরূপরায়। কিছুক্ষণ পর মনটা চা চা করতে তিনি হাতের ফাইলটা রেখে চেয়ার ঠেলে উঠে এলেন। প্যাসেজে পা রেখেছেন মাত্র, সামনে তাকিয়ে স্বরূপবাবুর মনে হল তিনি ভুল দেখছেন। কেউ যেন তাকে এই মাত্র প্রচন্ড আঘাত করেছে মাথায়। তার থেকে কয়েক হাত দূরেই তার বর্তমান কেবিনের দরজার সামনে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে। না, কোনো ভুল নেই, এই সেই ছোকরা যাকে সেদিন তার পুরনো টেবিলে দেখেছিলেন। আশুতোষ থাকলে দেখিয়ে দিতেন, সেই ছেলেটি মনে হচ্ছে। কিন্তু একে যা চেনা চেনা লাগছে বড়। পরনে সাধারণ বাড়িতে কাঁচা সুতির প্যান্ট, শার্ট, কাঁধে সেই আগের দিনের ব্যাগটাই। কোঁচকানো প্যান্টের তলায় দেখা যাচ্ছে সস্তা চপ্পল। ইতি উতি চাইছে ছেলেটি, যেন কাউকে খুঁজছে। একটু একা থাকবেন একদিন, তার উপায় নেই। স্বরূপবাবু গলা খাঁকারি দিতে ছেলেটি চমকে তাকালো। ভীতু চোখ মুখ, বোঝা যায় নানান ঘাটে ঘুরে ঘুরে খেদানি খাচ্ছে বেশ কিছুদিন ধরে। একদিন ধরে ছেলেটির কথাই ঘুরছিল তার মাথায়। কিন্তু
কে না কে উঠকো আপদ। তিনি বেশ কড়া গলাতে শুধলেন, কি ব্যাপার, কাকে চাই? ছেলেটি আমতা আমতা করতে করতে 1 পা 2 পা করে এগিয়ে আসছে। আচ্ছা ঝামেলা হলো। উমেদারিতে এসেছে বলে তো মনে হয় না। সেদিনই তো একে কাজ করতে দেখেছেন। নোংরা জামা কাপড়, চুল উস্কো খুস্কো, চলাফেরা 1 ফোঁটা কনফিডেন্স নেই। এসব লোককে অফিসে ঢুকতে দেওয়াই উচিত নয়। বোধহয় দিন কয়েকের চুক্তিতে নেওয়া হয়েছিল, এবারে ছাড়তে চাইছে না। মনে মনে ভাবেন স্বরূপবাবু। ছেলেটি আস্তে আস্তে এগিয়ে আসছে। জানলা দিয়ে আসা সরু আলোয় তার আবারও মনে হয় কোথাও যেন দেখেছেন একে। অনেক দিনের পরিচয় যেন। এই মুখটা তার চেনা, গলার বাঁদিকে জরুলটাও যেন। পেটে আঁচড়ান চুল, বয়স কম কিন্তু অভাবে শরীরটা ভাঙাচোরা, রোগা হাতে জড়ানো লাল সুতোয় একটা তামার মাদুলি, এটাও তার চেনা। কোথায় যেন দেখেছেন, কিছুতেই মনে করতে পারছেন না স্বরূপবাবু। তার চোখে মুখের বিরক্তি দেখেই যেন ছেলেটি তড়িঘড়ি বলে উঠল, আগে আমার চাকরিটা যদি। তাকে শেষ করতে না দিয়েই স্বরূপবাবু স্পষ্ট বিরক্তির স্বরে বলে উঠলেন, ব্যাস বলতে হবে না, ওসব কেতন জানা আছে। লেখাপড়া শেখনি, এখন মাকে খাওয়াতে হবে, বোনের বিয়ে হয়নি, তুমি ছাড়া গতি নেই, কাজ করবে ভালোভাবেই, ছেলে ভালো, নেহাত অভাবে পড়ে এখন ভিক্ষে করতে এসছো, পার্মানেন্ট করে নিতে হবে তোমায়, এই তো। অত সস্তা নয়, বুঝেছো ছোকরা? যে জন্য ডাকা হয়েছিল মিটেছে, এবার বিদেয় হও মানে। ছেলেটি থতমত খেয়ে দাঁড়িয়ে আছে। বোঝা যায় ভয় পেয়েছে, নিরাশও হয়েছে হয়তো। কিন্তু তাই বলে তো আর সবাইকে আপিস কাছারিতে দান চত্বর পেয়েছে নাকি? ছেলেটি তখনও দাঁড়িয়ে আছে দেখে স্বরূপবাবু বললেন, যাচ্ছ না যে? চলে যাও, এখানে কিচ্ছু হবে না। মাথা নিচু করে এবার ছেলেটি একটু ডাইনে সরে এল। পাশ কাটিয়ে স্বরূপবাবু প্যাসেজ পেরিয়ে চললেন। দরজার বাঁক নিতে নিতে শুনলেন ছেলেটি মরিয়া হয়ে বলে চলেছে, শুনছেন, ভিক্ষে নয় স্যার, খেটে কাজ করব, শুধু যদি একটা সুযোগ পেতাম। তার কানে আর কিচ্ছু ঢুকল না। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন স্বরূপবাবু। অফিসের ক্যান্টিনে ঢুকে চায়ের অর্ডার দিলেন। তার মনটা অশান্ত হয়ে আছে, অঙ্কটা মিলছে না। এই ছেলেটিকে এত চেনা লাগছে কেন? তার আত্মীয় কেউ হবে নাকি? চাটা শেষ করে বাইরে বেরিয়ে এলেন তিনি। আপদ বিদেয় হয়েছে কিনা ভাবতে ভাবতেই সিঁড়ি দিয়ে উঠছেন, দেখেন ধীর পায়ে নেমে আসছে ছেলেটি। সিঁড়ির খিড়কি দিয়ে একরাশ আলো পড়ছে তার উপর। স্বরূপবাবু এতক্ষণে খেয়াল করেন ছেলেটির পরনে সেই আগের দিনের জামাটা। কাল রাতে তিনি এটাই তার চিলছাতের ঘরে দেখেছিলেন। তিনি কি ভুল দেখছেন? কিন্তু কোথায় দেখেছেন একে? একবার জিজ্ঞেস করে দেখবেন। তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। শুধু একটা খটকা, ওই জরুলটা, ওটা যে বড্ড চেনা। তার সঙ্গে চোখাচোখি হতেই থমকে দাঁড়িয়ে পড়েছে ছেলেটি। মৃদু স্বরে সে বলল, হিসেব নিকেশ না হলেও ছোটখাটো লেখালেখির কাজ যদি। আপনাদের তো লোক লাগে না? আমি তেমন পাশ দিইনি, কিন্তু লিখতে পারি একটু আধটু। আপনার টেবিলে নমুনা রেখে গেলাম, যদি দেখে শুনে মনে হয় আমি না হয় আসবো আবার। স্বরূপবাবু মহা বিরক্ত। এ তো পিছু হটবার ছেলেই নয়। উঁচু গলায় তিনি এবার বললেন, নমুনা? আবার নমুনা কিসে? পেটে নেই বিদ্যে, আবার লিখিয়ে হয়েছেন। আর তোমায় এদিকে আসতে হবে না, আর এলেও এই লবডঙ্কা। ছেলেটি আরো মিনমিনে স্বরে একবার বলল, খুব উপকার হতো স্যার। তারপর আস্তে আস্তে তাকে পাশ কাটিয়ে 1 পা 2 পা করে নামতে লাগল। স্বরূপবাবু তাকে এড়িয়ে উঠেই যাচ্ছিলেন। ঝকঝকে সিঁড়িতে চটির কাদার ছোপ দেখে বিরক্ত হয়ে ফিরতেই হঠাৎ চোখে পড়ল ছেলেটির পায়ের জল কাদা মাখা পুরনো নীল হাওয়াই চপ্পলের উপর। তার সেই নীল চটিটা না, এবার আর কোনো ভুল নেই। এই তো সেই শুকতলা ক্ষয়ে যাওয়া চেনা চটি তার। ছেলেটি ততক্ষণে সিঁড়ির বাঁক নিয়েছে, আর ডাকলেন না স্বরূপবাবু। উঠতে লাগলেন উপরে। জিন্সের ব্যাগ, শার্ট, মায় হাওয়াই চটিটা অবধি। না, হিসেবে তার বড় কোনো গরমিল হচ্ছে আবার। স্বরূপবাবু হিসেবটা মেলাতে পারছেন না। অন্য মনস্ক হয়ে আস্তে আস্তে ছেড়ে আসা ফাইলপত্রের স্তূপের পিছনে চেয়ারে এলিয়ে দিলেন শরীরটা। কোথাও ভুল হচ্ছে তার। কোথায়? অস্থির
অস্থির হয়ে আবার সোজা হয়ে বসলেন। চশমাটা এঁটে নিয়ে ফেলে যাওয়া ফাইলটা টানতে গিয়ে জিনিসটা বেরিয়ে পড়ল। না, কোন চিরকুট পত্রিকা বা দিস্তে কাগজ নয়। ছেলেটি তার লেখার নমুনা স্বরূপ রেখে গেছে একটা ডায়েরি, লাল মলাটের পুরনো ছোট পকেট ডায়েরি, যেন বহু বছরের সঙ্গী। নিজের পুরনো ডায়েরিটার দিকে এক দৃষ্টে চেয়ে স্বরূপবাবুর সামনে যেন তার গোটা জীবনটা ভেসে উঠছে। ধাঁ করে তার মনে পড়ে গেছে ব্যাগ, চটি, অপরিচ্ছন্ন জামা কাপড় আর ডান হাতের সেই মাদুলি। সব সব মায়ের দেওয়া আশীর্বাদী পুষ্প আছে মাদুলিতে। আরে জরুল, গলার বাঁদিকে সেই দাগ তো তার জন্মগত। আয়নায় দেখে ভুরু কুঁচকেছেন কতবার। উঁচু শক্ত কলারের শার্ট পরেন, তাই আজকাল ঢাকা পড়ে থাকে, মনে থাকে না। স্বরূপ রায় কাঁপা হাতে তার প্রিয় ডায়েরিটা তুলে নেন। এই তো সেই ডায়েরি। খুঁজে পাচ্ছিলেন না গত কয়েকদিন ধরে। যদি বা পেলেন চিলের ঘরে, যেখানে কখনো তিনি যাননি, তা আবার আগাগোড়া নতুন ফাঁকা অবস্থায়। ডায়েরিটা উল্টে পাল্টে দেখলেন। এটাই তো কাল নিজের হাতে ছুঁড়ে ফেলেছেন তিনি। তার ডায়েরি, ওই ছেলেটির ডায়েরি, তার লেখা। যুবক স্বরূপ রায়, অভাবী, অপরিচ্ছন্ন, ক্লান্ত। এত সহজে দাঁড়িয়ে দিলেন। মায়ের কথা মনে পড়ে। তাঁর তরঙ্গ, ক্ষয়ে যাওয়া মলিন হাতে কেচে দেওয়া জামা কাপড়, লাল সুতোয় বেঁধে দেওয়া মাদুলি, দুগ্গা দুগ্গা। হঠাৎ যেন সম্বিত ফিরে পেয়ে চেয়ার ঠেলে ছুটে জানলায় গেলেন স্বরূপ রায়। না, শুকতলা ক্ষয়ে যাওয়া চটি টেনে টেনে কেউ হাঁটছে না। রাস্তা শুনশান, রুক্ষ। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন দুত্তাড় করে। গাড়ি এসে পড়তেই বেরিয়ে পড়লেন বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছে আর এক মুহূর্ত সময় লাগেনি। দৌড়ে ছাদে উঠে গেছেন স্বরূপবাবু। দরজাটা যেমনকে তেমন ভেজানো। লাল টিনের চালের ঘর দাঁড়িয়ে আছে আর সব দিনের মতোই। যেন শেষ আশা নিয়ে খুব সাবধানে দরজাটা খুলে দিলেন স্বরূপবাবু। ভেতর থেকে এক রাশ ভ্যাপসা গন্ধ বেরিয়ে এল। বহুদিনের বন্ধ করে যেমন হয়। বাড়ি বদলের সময় যেমনটা রাখা ছিল, ছেঁড়া, খোঁড়া, আবর্জনা, ডাঁই করা জিনিসপত্র। তাছাড়া আর কিচ্ছু নেই ঘরে। এ মাথা ও মাথা খাঁ খাঁ করছে। একটা দীর্ঘশ্বাস ফেলেন স্বরূপবাবু। লাল টিনের চিলঘর তাকে তার গ্রামের একতলা ছোট ঘরে ফিরিয়ে নিয়ে গেছিল। লড়াইয়ের শুরু সেই ঘুপচি গড়ফালেনের মেজবাড়ির প্রথম ঘরটায় ফিরিয়ে নিয়ে গেছিল হয়তো। কিন্তু কেন? স্বরূপ রায় কে? সফল আর সচ্ছল তিনি, নাকি ওই ছেলেটি লাজুক, ভীতু, মাদুলি, ডায়েরি আর মায়ের তরঙ্গ সম্বল করেই যে কোথা থেকে আজ তার সামনে এসে দাঁড়িয়েছিল? কেন? ও কে? 20 বছর আগের স্বরূপ রায়, নাকি কোনো অসুরেরই ছায়া? তাকে একবার ডাকাও হল না। স্বরূপবাবুর বুকটা হু হু করে উঠল। মনে হলো হিসেবে কোথাও একটা যেন বড্ড বড় গরমিল হয়ে গেল তার। মনে হলো বড় ভুল করলেন তিনি। জীবনের হিসেবে যে ছেঁড়া পাতাগুলো তার সামনে ফিরে এসেছিল আশ্চর্যভাবে, তারা উড়ে হারিয়ে গেল চিরতরে ইতিহাসের পাতায়, ফেলে আসা দিনগুলোতে। স্বরূপবাবু আবার একা, বড্ড একা। তোমার মনের স্টেশন। এই নাও তোমার চা। আর